এখন দেখতেছো নাকি দাগ কাটা আছে না দেখতেছো দেখো এখানে একটা দাগ কাটা আছে এই পর্যন্ত যদি এই পর্যন্ত আমাদের পূর্ণ থাকে দ্রবণ দ্বারা পূর্ণ থাকে তাহলে এই পর্যন্ত যদি পূর্ণ করি তাহলে সেটা হবে 10 মিলিলিটার 10 মিলিলিটার পিপেটের সাহায্যে আমরা যে কোনো একটা সলিউশন নিতে পারি বুঝা গেছে তো এই জিনিসগুলো আমার হাতের কাছে আছে এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে আর এটা যেমন আমাদের কনিক্যাল ফ্লাক্স আছে একটা কনিক্যাল ফ্লাক্স তাহলে আমরা দেখো কি কি জিনিসগুলো হাতের মধ্যে আমরা দেখছি এই হচ্ছে ফানেল এটা হচ্ছে বুলেট এটা হচ্ছে কি পিপেট এটা হচ্ছে কি টেস্ট টিউব আর এই জিনিসটার নাম কি এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স এটা সাধারণত যখন আমরা টাইট্রেশন করি টাইট্রেশন করার ক্ষেত্রে আমাদের এই কনিক্যাল ফ্লাক্সের প্রয়োজন পড়ে ঠিক আছে তারপরে আর কি বললাম এটা হচ্ছে ড্রপার আর এটা হচ্ছে প্লেন আর এটা হচ্ছে কি গ্লাস রড ঠিক আছে আর এই যে এগুলো আছে ছোট ছোট বিকারগুলোর মধ্যে তোমার দাগ কাটা আছে বিকারের মধ্যে বিভিন্ন পরিমাণের উপর বেস করে বিকারগুলো হয়ে থাকে এখানে হচ্ছে তোমার 100 মিলিলিটার 100 মিলিলিটার বিকার যদি বলা হয় আর একটু বড় যদি বিকার হয় 500 আছে 1000 আছে যে তোমাদের সামনে যেটা এটা কতটুকু এখানে দেখো যে এইদিকে লেখা আছে 1 লিটারে 1000 মিলিলিটার বা 1 লিটার ঠিক আছে এরকম থাকবে যে যেমন 1 লিটারের বিকার ঠিক আছে তারপরে আমরা যে কোনো জিনিস যদি মাপি সেক্ষেত্রে আমরা মেজারিং সিলিন্ডার ইউজ করি একটা সিলিন্ডার মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা দ্রবণের পরিমাণটা আমরা মাপি আর এইখানে যে রিয়েজেন্টগুলো যে রাখা হয় এই রিয়েজেন্টগুলো যেখানে রাখা হয় এটা হচ্ছে রিয়েজেন্ট বোতল এটা হচ্ছে রিয়েজেন্ট বোতল আবার যেমন ধরো হ্যাঁ এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে কি এখানে দেখো যে 10 মিলিলিটার পর্যন্ত আছে এটার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার ঠিক আছে মেজারিং সিলিন্ডার এই 10 মিলিলিটার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 মিলিলিটার পর্যন্ত আছে ঠিক আছে যদি আমাদের কোনো জিনিস দরকার হয় 10 মিলিলিটার তাহলে আমরা এইটুকু নিতে পারি 10 মিলিলিটার বেশি হলে আর এটা দিয়ে নেওয়া যাবে না 0 থেকে 1 থেকে 10 পর্যন্ত আমরা মেজারিং সিলিন্ডারের সাহায্যে নির্ণয় করতে পারি নিতে পারি আরো বড় মেজারিং সিলিন্ডারও আছে 10 থাকতে পারে 100 থাকতে পারে 1000ও থাকতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো আর এই যে আমার হাতে আরেকটা এখানে যেটা আছে এটার নাম কি না এটা যে ফিজিক্সের ভাষায় দর্পণ চলে আসছে এটা হচ্ছে ওয়াশ গ্লাস ঠিক আছে এটাকে বলা হয় ওয়াশ গ্লাস তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া দাঁড়াইছে তাহলে সবগুলো জিনিস সম্পর্কে মোটামুটি একটা জিনিস সম্পর্কে ধারণা আসছে না কোন কোন জিনিসগুলো আমরা অ্যাপারেটাসগুলো ব্যবহার করতেছি বুলেট পিপেট কনিক্যাল ফ্লাক্স ওয়াশ গ্লাস তারপরে মেজারিং সিলিন্ডার ফানেল বিকার বিভিন্ন মাপের বিকার আছে গ্লাস রড থার্মোমিটার এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে লাগবে সবসময় কাজের মধ্যে দরকার হবে তোমাদেরকে বলা হবে এটা নিয়ে আসো তারপরে তুমি হাত করে টাকায় থাকবে তাহলে কিছু হবে না বললে এই জিনিসটা তোমার কাজ করতে পারবে এখন আসি যে প্র্যাকটিক্যাল আমাদের যে প্র্যাকটিক্যালের ক্লাস শুরু হবে তোমরা এই বইটা যে কিনবা বইয়ের মধ্যে তোমাদের ফার্স্ট পেপারে যে যে জিনিসগুলো আছে দেখো এখানে যখন আমাদের পরীক্ষণ 1 2 এবং আরেকটা আছে 8 নম্বর এইগুলো এসে আমরা ফার্স্ট পেপারের জন্য করব প্রথম যে এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে অজৈব লবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ অজৈব যে লবণগুলো আছে অজৈব আমরা একটা লবণের নাম বলতে পারবা আমরা সবসময় যেটা খাই খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড এই লবণ না অজৈব অনেক লবণ আছে সোডিয়াম কার্বনেট তাই না পটাশিয়ামের লবণ আছে পটাশিয়াম সালফেট বিভিন্ন ধরনের লবণ আছে এই প্রত্যেকটা লবণের মধ্যে দেখবা যে দুই ধরনের মূলক আছে একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন এই ধনাত্মক চার্জযুক্ত সম্পর্কিত যে আয়নগুলো সেটা হচ্ছে ক্যাটায়ন ক্যাটায়নকে বলা হয় ক্ষারীয় মূলক আর অ্যানায়নগুলো হচ্ছে অম্লীয় মূলক কেন বলা হয় ক্ষারীয় মূলক হচ্ছে
এটা ক্ষার থেকে আসতেছে, ঠিক আছে? যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা আসলে কোন থেকে আসতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? ক্ষার থেকে আসতেছে, এটা হচ্ছে ক্ষারীয় মূলক। আর অম্লীয় মূলক যেমন ক্লোরাইড, এটা একটা অম্লীয় মূলক, এটা হচ্ছে কি অম্ল থেকে আসতেছে, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আসতেছে, তাই না? সেই হিসাবে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের নামকরণ করা হয় লবণের মধ্যে অম্লীয় এবং ক্ষারীয় মূলক হিসেবে আমরা বলতে পারি। তো এখন তোমাদের কি হবে যে এক্সপেরিমেন্ট যখন করতে যাবা, এক্সপেরিমেন্ট করতে গেলে প্রত্যেকেরই এরকম একটা টেস্ট টিউবে করে প্রথমে দেখা যাবে একটা টেস্ট টিউবের মধ্যে একটা অজানা একটা লবণ দিয়ে দিবে। এখানে এই অজানা লবণ দিয়ে দিলে সেই অজানা লবণের মধ্যে কি কি ক্যাটায়ন আছে, কি কি অ্যানায়ন আছে, তোমাদের অম্লীয় মূলক এবং ক্ষারীয় মূলক শনাক্তকরণ করতে হবে। তোমরা জানো না এর মধ্যে কি আছে। এটা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে আমাদের বলতে হবে যে এই লবণের মধ্যে এই ক্যাটায়নটা উপস্থিত, এই অ্যানায়নটা উপস্থিত। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্ত, অম্লীয় এবং ক্ষারীয় মূলক শনাক্তকরণ করার ক্ষেত্রে প্রসিডিউর হচ্ছে দুই ধরনের পরীক্ষা দ্বারা আমরা করতে পারি। একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা, আরটা হচ্ছে সিক্ত পরীক্ষা, ঠিক আছে? সিক্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত একবারে ধারাবাহিক বিশ্লেষণ করে তারপরে আমরা আসি, ঠিক আছে? কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট সরাসরি ধারাবাহিক বিশ্লেষণটা নাই, আমরা ডিরেক্টলি টেস্টগুলো আমরা করে দেখাবো, ঠিক আছে? তো শুষ্ক পরীক্ষার মধ্যে ক্ষারীয় মূলকের শুষ্ক পরীক্ষার ক্ষেত্রে শুষ্ক পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে শিখা পরীক্ষার মাধ্যমে আমরা করতে পারি। এছাড়া আছে চারকোল পরীক্ষা, কাঠকয়লা পরীক্ষা, এর মাধ্যমে আমরা শুষ্ক পরীক্ষাগুলো করে থাকি, ঠিক আছে? শিখা পরীক্ষার মাধ্যমে কি কি আয়নগুলো আমরা বলতে পারি। শিখা পরীক্ষাটা কিভাবে করে আমরা অলরেডি জানি, তাই না? শিখা পরীক্ষাটা কিভাবে করে, সেখানে একটা প্লাটিনাম তারের মধ্যে অল্প পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করে ওই লবণটা নিয়ে আমরা বুনশেন বার্নারের জারণ শিখায় ধরবো। দেখবা যেখানে জারণ শিখা আছে, যেখানে ঢিলা শিখাটা উৎপন্ন হয়, তাই না? ওইখানে আমরা ধরলে দেখবা যদি যে লবণগুলো এরকম শিখা পরীক্ষায় কালার দেখায়, বর্ণ পরিবর্তন করে বর্ণ দেখায়, সেটা এরকম বিভিন্ন বর্ণের কালার দেখাবে। যদি তোমার সোডিয়াম হয়ে থাকে সেটা হবে সোনালী হলুদ বর্ণের কালার, যদি পটাশিয়াম হয়ে থাকে সেটা হবে বেগুনি বর্ণের, জারণ শিখা বেগুনি বর্ণের কালার দেখাবে। যদি ক্যালসিয়াম হয়ে থাকে এটা পিচের মতো লাল বর্ণের কালার দেখাবে। যদি কপার হয়ে থাকে তাহলে সবুজাভ নীল বর্ণের কালার দেখাবে, ঠিক আছে? তো এখন আমরা প্রথমে শুষ্ক পরীক্ষাটা করব। শুষ্ক পরীক্ষার মধ্যে এখানে আমাদের কয়েকটা লবণ আছে, আমরা জানি এই লবণটার মধ্যে কি আয়ন বিদ্যমান, ঠিক আছে? তো আমরা কি বললাম, প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সিক্ত করে এই লবণটা অল্প পরিমাণ নিয়ে জারণ শিখায় ধরে দেখবো যে এখানে কি কি আয়ন আছে, ঠিক আছে? যদি তোমার জারণ শিখায় কোনো কালার না দেখায় তার মানে হচ্ছে এইগুলা বাদ দিয়ে আর বাকিগুলা কালার দেখাবে না, ঠিক আছে? তো এখন আমরা এক্সপেরিমেন্টে আসি। আমরা এখানে মেসের কাঠি ইউজ করতে পারি অথবা গ্লাস রড ইউজ করতে পারি, ঠিক আছে? মেসের কাঠি অথবা গ্লাস, মানে নিয়ম তোমাদের এখানে বইয়ের মধ্যে দেখবে আছে প্লাটিনাম ওয়্যার দিয়ে করা, প্লাটিনামের তার লাগে, ঠিক আছে? প্লাটিনাম তার সাধারণত এখানে যদি নাও থাকে আমরা মেসের কাঠির পিছনে দিয়ে এটা আমরা পরীক্ষাটা করতে পারি। দেখুন এখানে তাহলে আমরা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করে কিছু পরিমাণ সোডিয়াম নিয়ে, মানে কিছু পরিমাণ লবণ নিলাম, ঠিক আছে? এই সলটা নিয়ে আমরা এই যে এখানে জারণ শিখায় ধরবো। দেখো কিরকম কালার দেখাইতেছে, এটা হলুদ কালার দেখাইতেছে না? হ্যাঁ দেখাইতেছে নি? এটা দিয়ে কি বোঝা যায় এখানে সোডিয়াম আয়ন থাকতে পারে উপস্থিত। এটা তুমি বলবা না, কখনোই শুষ্ক পরীক্ষা কোনো নিশ্চিত পরীক্ষা না। শুষ্ক পরীক্ষাটা দিয়েছে তুমি একটা অ্যাজাম্পশন করতে পারবা যে এখানে এই আয়ন থাকতে পারে, বুঝা গেছে? আর নিশ্চিত পরীক্ষাটা হচ্ছে সিক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বলবো যে এখানে নিশ্চিতভাবে এই আয়নটা উপস্থিত। সোডিয়ামের যে নিশ্চিত পরীক্ষা সেটা কিভাবে করি, সেটা হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিলে সেখানে একটা এটা লবণের মধ্যে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিলে সেখানে মিহি একটা দানাদার পদার্থের একটা পদক্ষেপ সৃষ্টি হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা আরেকটা দেখি। আরেকটার মধ্যে আমরা কিছু পরিমাণ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সিক্ত করব, ঠিক আছে? সিক্ত করে কিছু পরিমাণ লবণ নিলাম, ঠিক আছে?
এই লবণটা আমরা জারণ শিখাই ধরি। তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, জারণ শিখাই কিরকম একটা সবুজ একটা ভাব আসে, সবাই দেখতেছে তো নাকি? হ্যাঁ, কিরকম কালার দেখাইছে? সবুজ আর নীল কালার দেখাইছে, তাই না? তাহলে এখানে কি আয়ন উপস্থিত? কপার আয়ন থাকতে পারে। আর কপার আয়নের ক্ষেত্রে এখানে দেখবা যে একটা নীলাভ কালার, কপার লবণটা সাধারণত এরকম নীল কালারের থাকে, তো দেখি অনেকটা বোঝা যায়। আবার আরেকটা আমরা দেখি, আরেকটার মধ্যে আমরা কিছু পরিমাণ আরেকটা লবণ দিলাম। আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সিক্ত করতে হবে, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সিক্ত করতে হবে। সিক্ত করে অল্প পরিমাণ লবণ নিলাম, ঠিক আছে? কিরকম আছে? এটার মতো লাল আসছে না? তাহলে কি থাকতে পারে? ক্যালসিয়াম আয়ন থাকতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, আরেকটার ক্ষেত্রে আমরা দেখি, অনেক সময় হচ্ছে কি একটার উপরে দিয়ে একটার মধ্যে যদি আরেকটা তুমি মিক্স করে ফেলো, তাইলে আবার দুইটা একসাথেই দেখাবে। এটা আরেকটা দেখি, বেগুনি কালার এটা সৃষ্টি দেখছো? হ্যাঁ, বেগুনি থাকলে কি পটাশিয়াম আয়ন থাকে। বোঝা গেছে? তোমরা যখন এই এক্সপেরিমেন্টটা করবা, ঠিক আছে, আমরা এখানে কিন্তু সাইডটাই ব্যবহার করছি, কিন্তু একটার মধ্যে যদি আরেকটা কেমিক্যাল লাগা যায়, আরেকটা যদি লেগে যায়, তখন দেখা যাচ্ছে যে শিক্ষা পরীক্ষা দুইটা একটা মার্কস উঠিয়ে যাবে। তখন দুইটা একটা যদি মনে করো যে কপারের সাথে ক্যালসিয়াম দুইটা যদি একটা একসাথে করে দেখি, ক্যালসিয়াম একটা কি রকম দেখায়, ইটের মতো লাল, ওইটা দেখা যাবে সবুজ আর নীল, তখন কালারটা আসলে বোঝা যাবে না। ঠিক আছে, তোমরা হ্যাঁ মিক্স করে দেখলে এটা যে কোনো একটা কালার দেবে, তখন সেখানে আমাদের এক্সাক্ট রেজাল্টটা পাওয়া যাবে না। আর সাধারণত এই শিক্ষা পরীক্ষা যেগুলো থাকে, এটা আমরা যখন গ্রুপ দেই তখন একসাথে দুইটা দেই না, ঠিক আছে? তখন তোমরা কোনোটাই নিশ্চিত হইতে পারো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে যে একটা হতবড় সৃষ্টি হয়ে যাবে, যে তোমরা একটা কোনোটাই পাইতেছো না, মনে হচ্ছে দুইটাই আছে, আবার কোনোটাই পাইতেছো না, এক্সাক্টটা পাওয়া যাচ্ছে। বোঝা গেছে? তাহলে শিক্ষা পরীক্ষার মাধ্যমে আমরা কি ব্যবহার করতেছি? প্রথমে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতেছি, আমরা এখানে মেসের কাঠি নিয়ে কাজ করছি। তোমরা এই কাজ সময় লিখবা যে কি বলে প্লাটিনাম ওয়্যার ইউজ করছি, প্লাটিনাম তারের মধ্যে সামান্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সিক্ত করে ওই লবণটা নিয়ে জারণ শিখায় ধরলে সেটা যদি এই বর্ণের কালার দেখায়, তাহলে বলবো যে এই আয়ন উপস্থিত। ঠিক আছে, তাহলে কি কি গেল? সোডিয়াম যদি লবণ হয়ে থাকে সেটা হবে সোনালী হলুদ বর্ণের কালার, আর যদি পটাশিয়াম হয়ে থাকে বেগুনি বর্ণের কালার। আমরা দেখছি না, বুঝতে পারছি না? যদি তোমার ক্যালসিয়াম হয়ে থাকে ইটের মতো লাল বর্ণের কালার দেখাবে, যদি তোমার কপার হয়ে থাকে নীলাভ সবুজ কালার দেখাবে। ঠিক আছে, এখানে তোমাদের আরেকটু জিনিস তোমরা বলতে পারো যে প্রশ্ন সৃষ্টি হতে পারে যে এখানে আমরা কেন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলাম, শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলাম, অন্য কোনো অ্যাসিড তো ব্যবহার করা যেত, সালফিউরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড এগুলো ব্যবহার করা যেত। কেন ব্যবহার করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড? কারণ এখানে যে ধাতব ক্লোরাইড গুলো আছে সেগুলো হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ, তাই না? এটা আমরা পড়ে আসছি থিওরিটিক্যালি, এই জিনিসগুলো তোমরা জানো, তাই না? প্র্যাকটিক্যালি জানো না। এখানে অন্য অ্যাসিড ব্যবহার করে সেটা কালার দেখাতো না, কারণ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এই লবণের সাথে রিঅ্যাকশন করে একটা ধাতব ক্লোরাইড উৎপন্ন করবে। যদি সোডিয়াম থাকে সোডিয়াম ক্লোরাইড, যদি পটাশিয়াম থাকে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, তাই না? সেই ক্লোরাইড লবণগুলো হচ্ছে উদ্বায়ী পদার্থ, সেটা জারণ শিখার মধ্যে ধরলে তার নিজস্ব বর্ণের সাহায্যে উড়া যখন যায় তখন আমরা ওই কালারটা দেখতে পাই। বোঝা গেছে? হ্যাঁ, কি কেউ করতে চায় তোমাদের মধ্যে? আচ্ছা, প্র্যাকটিস ক্লাস আমরা আরেকদিন দেব। এখানে তাহলে আমাদের যে এক্সপেরিমেন্টের মূল সারমর্ম হচ্ছে কি, শিক্ষা পরীক্ষার সাহায্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার এই আয়নগুলা শনাক্তকরণ করা।